আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগতম। চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আজ আমরা এমন একটা ঐতিহাসিক ঘটনার পেছনের গল্প জানব, যা আক্ষরিক অর্থেই আধুনিক বিশ্বের পুরো অর্থনৈতিক কাঠামোর ভিত্তি তৈরি করেছিল। আমরা প্রতিদিন যে আর্থিক ব্যবস্থার মধ্যে বেঁচে আছি, তা কিভাবে মাত্র একটা সম্মেলন থেকে রূপ পেল, সেটাই আজ আমরা ধাপে ধাপে ডিকোড করব। প্রথম পর্ব, ধ্বংসস্তূপ থেকে নতুন শুরু। আমরা যদি একটু কল্পনা করি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। চারদিকে শুধু ধ্বংস আর হাহাকার। ইউরোপের একসময়ের ঝলমলের শহরগুলো তখন আক্ষরিক অর্থেই ভয়াবহ ধ্বংসস্তূপ। লাখ লাখ মানুষ গৃহহীন, আর গ্লোবাল ইকোনমি পুরোপুরি ধসে পড়েছে। তৎকালীন বিশ্বনেতারা তখন এক ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে ছিলেন, কারণ তারা জানতেন খুব দ্রুত যদি একটা নতুন আর কার্যকর ইকোনমিক সিস্টেম দাঁড় করানো না যায়, তাহলে পৃথিবী নিশ্চিতভাবেই আবারও সেই ১৯৩০-এর দশকের ভয়াবহ মহামন্দা, বেকারত্ব আর চরম বিশৃঙ্খলার দিকে ফিরে যাবে। আর সেটাও কেউই চাইছিল না। এই টাইমলাইনটা একটু খেয়াল করলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। আজ আমরা ঠিক এই যাত্রাপথটাই পাড়ি দেব। ১৯৩০-এর দশকের মহামন্দার অন্ধকার দিনগুলো থেকে শুরু করে কিভাবে একটা নতুন চুক্তির মাধ্যমে পৃথিবী পুঁজিবাদের একটা সোনালী যুগে প্রবেশ করল, আর কিভাবে সেই দুর্দান্ত সিস্টেমটা শেষ পর্যন্ত এক অবিশ্বাস্য পতনের দিকে এগিয়ে গেল। পুরো ব্যাপারটাই আজ আমরা দেখব। দ্বিতীয় পর্ব, ব্রেটন উডস সম্মেলন। সালটা ১৯৪৪, জুলাই মাস। অবাক করার মতো বিষয় হল, ৪৪টি দেশের প্রতিনিধিরা একত্রিত হয়েছিলেন আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের একদম ছিমছাম ছোট একটা পাহাড়ি শহর ব্রেটন উডসের একটা হোটেলে। একবার ভাবলে অবাক হতে হয়, পুরো পৃথিবীর অর্থনীতির ভাগ্য নির্ধারণ হচ্ছে একটা হোটেলের বদ্ধ কক্ষে। এই ছোট শহরের কনফারেন্স রুমেই তারা বসে ঠিক করছিলেন কিভাবে যুদ্ধের এই বিশাল ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে একটা সুপার স্টেবল গ্লোবাল ইকোনমি তৈরি করা যায়। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই নতুন বিশ্বের লক্ষ্যগুলোকে কিভাবে সাজানো হয়েছিল। মহামন্দার সময় অনেক দেশ নিজেদের পণ্য সস্তা করে রপ্তানি বাড়ানোর জন্য ইচ্ছেমতো নিজেদের মুদ্রার মান কমানো শুরু করেছিল। রেজাল্ট, ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্য প্রায় থমকে গিয়েছিল। তাই এই সম্মেলনে ৩টি মূল স্তম্ভ ঠিক করা হলো: মুদ্রার মান স্থিতিশীল রাখা, আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা এবং অর্থনৈতিক সংকটে একে অপরকে সাহায্য করা। এর সোজা উদ্দেশ্য ছিল মুদ্রার মান কমানোর এই ইঁদুর দৌড় আর ট্রেড ওয়ার চিরতরে বন্ধ করা। তৃতীয় পর্ব, ডলার এবং নতুন প্রতিষ্ঠান। যুদ্ধবিধ্বস্ত দুনিয়ায় আমেরিকা তখন তাদের বিশাল অর্থনীতি আর মজুদ থাকা স্বর্ণের পাহাড়কে কাজে লাগিয়ে এক গেম চেঞ্জিং সিদ্ধান্ত নেয়। তারা মার্কিন ডলারকে বিশ্বের প্রধান রিজার্ভ কারেন্সি বা সংরক্ষিত মুদ্রা হিসেবে ঘোষণা করে। এর পেছনের লজিকটা খুবই সিম্পল। স্বর্ণ মানেই হল বিশ্বাস আর নিশ্চয়তা। যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর বেশিরভাগ স্বর্ণই ছিল আমেরিকার ভল্টে, তাই তারা প্রস্তাব দিল যে গ্লোবাল ইকোনমি এখন থেকে সরাসরি ইউএস ডলারের ওপর ভর করেই চলবে। $৩৫, এই সংখ্যাটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা ছিল পুরো বিশ্ব অর্থনীতির নতুন নোঙর। আমেরিকা ঘোষণা দিল যে ১ আউন্স স্বর্ণের দাম হবে একদম ফিক্সড, ঠিক $৩৫। এর মানে হলো বিশ্বের যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক চাইলে এই নির্দিষ্ট মূল্যে তাদের জমানো ডলার দিয়ে আমেরিকার কাছ থেকে সলিড গোল্ড বা স্বর্ণ বুঝে নিতে পারবে। আর বিশ্বের অন্যান্য দেশ কি করল? তারা তাদের নিজস্ব মুদ্রার মান এই ডলারের সাথেই ফিক্স করে ফেলল। আর এই বিশাল সিস্টেমটাকে ঠিকঠাক চালানোর জন্যই জন্ম হল দুটি মেগা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের। এর প্রথমটি হল আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। সোজা কথায় এরা হল বিশ্বের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলাইজার। কোনো দেশ যদি কারেন্সি বা মুদ্রা সংকটে পড়ে, তবে তাদের লোন দেওয়া আর বৈশ্বিক আর্থিক ব্যালেন্স ধরে রাখাই ছিল এই প্রতিষ্ঠানের মূল কাজ। আর দ্বিতীয় প্রতিষ্ঠানটি হল ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্বব্যাংক। আইএমএফ যেখানে মুদ্রার স্ট্যাবিলিটি নিয়ে কাজ করছিল, সেখানে বিশ্বব্যাংক তৈরি হয়েছিল ফিজিক্যাল রিবিল্ডিংয়ের জন্য, মানে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকে নতুন করে গড়ে তোলা আর উন্নয়নশীল দেশগুলোকে ইকোনমিক সাপোর্ট দেওয়াই ছিল এদের প্রধান টার্গেট। চতুর্থ পর্ব, সোনালী যুগ ও সংকট। ১৯৫০ আর ১৯৬০-এর দশকে এই ব্রেটন উডস সিস্টেম আক্ষরিক অর্থেই ম্যাজিকের মতো কাজ করে। এই সময়টাকে অনেকেই ক্যাপিটালিজমের গোল্ডেন এজ বা পুঁজিবাদের সোনালী যুগ বলে থাকেন। ইন্টারন্যাশনাল ট্রেড একেবারে বুম করে, মানে অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ে। যুদ্ধবিধ্বস্ত ইউরোপ দারুণভাবে ঘুরে দাঁড়ায়, আর জাপান, তারা তো একটা নতুন ইকোনমিক পাওয়ার হাউস হিসেবেই আত্মপ্রকাশ করে। পুরো বিশ্ব অর্থনীতি যেন রকেটের গতিতে ছুটতে শুরু করেছিল। কিন্তু পারফেক্ট বলে তো কিছু হয় না, তাই না? এই নিখুঁত সিস্টেমের মধ্যেও ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করে। ১৯৬০-এর দশকে আমেরিকা ভিয়েতনাম যুদ্ধে কারি কারি টাকা ওড়াতে থাকে, আর এই খরচ মেটাতে তারা প্রচুর পরিমাণে ডলার ছাপানো শুরু করে দেয়। ফলে পুরো বিশ্বজুড়ে ডলারের সাপ্লাই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।
কিন্তু আসল সমস্যাটা কোথায় ছিল জানেন? ওই যে বিশাল পরিমাণ ডলার তারা ছাপাচ্ছে, তার বিপরীতে দেওয়ার মতো পর্যাপ্ত স্বর্ণ কিন্তু আমেরিকার ভল্টে ছিল না। অন্যান্য দেশগুলোর মনে তখন খটকা লাগল, আমেরিকা কি আসলে এতগুলো ডলারের বিনিময়ে তাদের স্বর্ণ বুঝিয়ে দিতে পারবে? পঞ্চম পর্ব, নিক্সন শক এবং পতন। 1971 সাল মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে একটা অভাবনীয় ঘোষণা দিয়ে বসলেন। তিনি একেবারেই সাফ জানিয়ে দিলেন, যুক্তরাষ্ট্র আর ডলারের বিপরীতে স্বর্ণ দেবে না। ব্যাস, রাতারাতি $35 সেই ঐতিহাসিক ডিল ক্যান্সেল। এই ঘটনাটাই ইতিহাসে নিক্সন শক নামে পরিচিত। আর এই একটামাত্র ঘোষণার ধাক্কায় কার্যত ব্রেটন উডস সিস্টেমের চিরতরে পতন ঘটে গেল। ষষ্ঠ পর্ব, বর্তমান বিশ্ব অর্থনীতি। এখন আগের সিস্টেম আর বর্তমান সিস্টেমের মূল পার্থক্যটা খেয়াল করলে দেখবেন ব্যাপারটা বেশ চমৎকার। ব্রেটন উডস ব্যবস্থায় টাকার মান স্বর্ণ বা ডলারের সাথে একদম শেকল দিয়ে বাঁধা বা ফিক্স ছিল। কিন্তু ব্রেটন উডস ভেঙে যাওয়ার পর পৃথিবী ঢুকে পড়ল ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেমে। অর্থাৎ এখন আর মুদ্রার নিজস্ব কোনো ফিক্সড মান নেই। বাজারে ডিমান্ড বা চাহিদা বাড়লে মুদ্রার দাম বাড়ে, আর চাহিদা কমলে দাম কমে যায়। আর এই যে বাজারের চাহিদা ও যোগানের ভিত্তিতে স্বাধীনভাবে মুদ্রার মান ওঠানামা করার ব্যবস্থা, মূলত এর হাত ধরেই জন্ম নিয়েছে আজকের আধুনিক ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ মার্কেট। আমরা আজ প্রতিদিন যে ট্রিলিয়ন ডলারের আন্তর্জাতিক মুদ্রাবাজারের লেনদেন দেখি, তা পুরোটাই এই ব্রেটন উডস পরবর্তী ফ্লোটিং সিস্টেমেরই ডিরেক্ট রেজাল্ট। স্বর্ণের সাথে ডলারের সেই ফিক্সড চুক্তিটি 1971 সালে মারা গেলেও ব্রেটন উডসের লিগেসি কিন্তু শেষ হয়ে যায়নি। ওই ছোট্ট পাহাড়ি শহরে বসে বিশ্বনেতারা যে IMF এবং বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো তৈরি করেছিলেন, আর গ্লোবাল ইকোনমিতে ডলারের যে একছত্র আধিপত্য তারা বসিয়েছিলেন, তা আজও বিশ্ব রাজনীতি আর অর্থনীতিকে দারুণ দাপটের সাথেই নিয়ন্ত্রণ করছে। ব্রেটন উডস স্রেফ একটা চুক্তি ছিল না, এটা ছিল আজকের আধুনিক বিশ্ব অর্থনীতির একটা সলিড ব্লুপ্রিন্ট। ব্রেটন উডসের এই অসাধারণ ইতিহাস থেকে পরিষ্কার বোঝা যায় কেন আজ ডলার এত পাওয়ারফুল, আর কেনই বা এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর এত প্রভাব। এতক্ষণ সাথে থেকে এই এক্সপ্লেনারটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ফ্যাক্টগুলো থেকে আমরা যা বুঝলাম তার উপর ভিত্তি করে শেষ করার আগে একটা প্রশ্ন চিন্তার জন্য রেখে যেতে চাই। বিশ্ব অর্থনীতিতে ভবিষ্যতে কি কখনো ডলারের এই একছত্র আধিপত্য শেষ হবে?